নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আজ একটি নার্সিং রিলেটেড ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে নার্সিং এডুকেশন থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেনগুলি WBHRB, CBT, RRB, MSc নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং বিভিন্ন নার্সিং এক্সামের প্রিপারেশনে আপনাদের হেল্প করবে। আজ আমি আপনাদের সঙ্গে নার্সিং এডুকেশন থেকে পার্ট 1 নিয়ে আলোচনা করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক এই পার্টে কী কী ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে। First question, the word education means option A to bring change, option B to bring some change, option C to bring positive change, option D to bring negative change. Education শব্দটির মেন অর্থ কী? অ্যান্সার টু ব্রিং পজিটিভ চেঞ্জ। এডুকেশন মানে কিন্তু আমরা একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবো। এডুকেশন এই যে টার্মটি, এই কথাটি এসেছে কিছু ল্যাটিন ওয়ার্ড থেকে, যেমন এডুকো, এডুকেয়ার, এডুকেটাম বা এডুসেয়ার, এরকম বেশ কিছু শব্দ থেকে এসেছে। এর বেশ কিছু মানেও রয়েছে, যেমন এডুকো একটি ল্যাটিন ওয়ার্ড যার মিনস আউট অফ, আর ডুকো মিনস হচ্ছে আই লিড। অ্যাকর্ডিং টু দিস ভিউ, এডুকেশন মিনস আই লিড আউট অফ ডার্কনেস ইনটু ব্রাইটনেস, মানে এখানে একটা পজিটিভ চেঞ্জেরই কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এছাড়াও আরও বেশ কিছু ওয়ার্ড রয়েছে, যেমন এডুকেয়ার যার মানে টু ব্রিড, টু ব্রিং আপ অর টু রেয়ার। এছাড়াও এডুকেটাম একটি শব্দ রয়েছে যার মানে হচ্ছে অ্যান অ্যাক্ট অফ টিচিং অ্যান্ড ট্রেনিং, টিচিং অর ট্রেনিং। এরকম বেশ কিছু মানে রয়েছে। মানে এডুকেশন মানে হচ্ছে একটা বিহেভিয়ারের মডিফিকেশন হবে, বেশ কিছু পজিটিভ চেঞ্জ আসবে। এরকম এডুকেশনের বেশ কিছু এখানে মানেও দেওয়া রয়েছে এবং বেশ কিছু এডুকেশনের ডেফিনেশনও দেওয়া রয়েছে। এখানে বেশ কিছু ডেফিনেশন রয়েছে এডুকেশনের। এই ডেফিনেশনগুলি ইন্ডিয়ান ফিলোজফারের দেওয়া এবং বেশ কিছু ইন্টারন্যাশনাল ফিলোজফারের দেওয়া ডেফিনেশন রয়েছে এডুকেশনের। এই এডুকেশনের যে ডেফিনেশনগুলো রয়েছে এগুলো আলাদা করে সেভাবে পড়তে হবে না এমসিকিউর জন্য, শুধুমাত্র জেনে রাখতে হবে। অনেক সময় হয়তো এমসিকিউতে থাকলো যে এই একটা ডেফিনেশন দেওয়া থাকলো, দিয়ে কোশ্চেন থাকলো যে এই ডেফিনেশনটি কার দেওয়া, হয়তো 4টে অপশান এভাবে দিয়ে দিল, 4টে নাম। তাহলে এই যদি ডেফিনেশনটি থাকে এডুকেশনে, তাহলে এটা স্বামী বিবেকানন্দের দেওয়া। এরকম বেশ কিছু এখান থেকে দেখে রাখতে হবে। এবং অনেক সময় মানে এমসিকিউ থাকে, এই ডেফিনেশনটি দেওয়া থাকে। এই ডেফিনেশনটি জন ডেওয়ের দেওয়া। এটা অনেক সময় কোশ্চেনে এমসিকিউতে থাকে, এই ডেফিনেশনটি তুলে দেওয়া থাকে এবং বলা হয় যে এই ডেফিনেশনটি কে দিয়েছেন এডুকেশনে। এরকম কোশ্চেন আসতে পারে। নেক্সট কোশ্চেন, Which one is the barrier of effective teaching and learning? Option A, active participation. Option B, clear communication. Option C, lack of motivation. Option D, feedback. এখানের মধ্যে কোনটি এফেক্টিভ টিচিং অ্যান্ড লার্নিংয়ের ব্যারিয়ার বা এক ধরনের বাধা? এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন সি, ল্যাক অফ মোটিভেশন। বাকি এখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন, ক্লিয়ার কমিউনিকেশন, ফিডব্যাক, এগুলো সবই কিন্তু মানে এফেক্টিভ টিচিং লার্নিং বেশ কিছু মেথড রয়েছে। কিন্তু টিচিং লার্নিংয়ের ব্যারিয়ার বলতে যদি মোটিভেশন না থাকে, ল্যাক অফ মোটিভেশন, তাহলে এটা কি হবে? আমাদের টিচিং লার্নিং প্রসেসে বাধা হয়ে দাঁড়াবে। এরকম বেশ কিছু কিন্তু ব্যারিয়ার রয়েছে। এই যে টিচিং লার্নিং ব্যারিয়ারগুলো রয়েছে এগুলোকে দুভাবে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে এক্সট্রিনসিক ব্যারিয়ার আর একটি হলো ইন্ট্রিনসিক ব্যারিয়ার। এক্সট্রিনসিক মানে যেটা বাহ্যিক, এক্সটার্নাল ব্যারিয়ার মানে যেগুলো বাইরে থেকে বাধা হয়ে দাঁড়াচ্ছে টিচিং লার্নিং প্রসেসে। যেমন অর্গানাইজেশনাল বা সিস্টেমেটিক বেশ কিছু ব্যারিয়ার রয়েছে এখানে দেওয়া রয়েছে, সেগুলো সোশিও ইকোনমিক কিছু ব্যারিয়ার রয়েছে, এডুকেশনাল এনভায়রনমেন্টাল কিছু এখানে ব্যারিয়ার দেওয়া রয়েছে, যেগুলো এখানে ডিটেলসে দেওয়া রয়েছে এক্সাম্পলগুলো। কালচারাল কিছু ব্যারিয়ার রয়েছে এবং কিছু সিচুয়েশনাল ব্যারিয়ার রয়েছে। এগুলো সবই হচ্ছে আমাদের এক্সটার্নাল ব্যারিয়ার বা এক্সট্রিনসিক ব্যারিয়ার। এবার কিছু ইন্ট্রিনসিক বা ইন্টারনাল ব্যারিয়ার, মানে যদি আমার মধ্যে, একজন ইন্ডিভিজুয়ালের মধ্যে যদি এই ব্যারিয়ারগুলো থাকে, তাহলেও কিন্তু টিচিং লার্নিং প্রসেসটা এফেক্টিভ হবে না। যেমন ইন্ডিভিজুয়ালস ফিজিক্যাল অর ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, যেমন একজন ইন্ডিভিজুয়ালের যদি কোনো ক্রনিক ইলনেস থাকে, পেন হচ্ছে, কোনো সেন্সারি ডেফিসিট রয়েছে, পুয়ার মেমোরি, ফিজিক্যাল অর কগনিটিভ ডিসেবিলিটি, এরকম মেন্টাল ইলনেস, এরকম যদি কিছু কন্ডিশন থাকে, সেক্ষেত্রে কী হবে? এগুলো টিচিং লার্নিং প্রসেসে এক একটা বাধা হয়ে দাঁড়াবে। এরকম বেশ কিছু ইমোশনাল এখানে ব্যারিয়ার রয়েছে। আরও বেশ কিছু ডিসপোজিশনাল ব্যারিয়ার রয়েছে, যেমন ল্যাক অফ সেলফ এস্টিম, কনফিডেন্স, ইন্টারেস্ট, যদি এগুলো ল্যাক থাকে সেক্ষেত্রেও টিচিং লার্নিং প্রসেসটা এফেক্টিভ হবে না। এছাড়াও বেশ কিছু মোটিভেশনাল ব্যারিয়ার রয়েছে, যেটা আমাদের কোশ্চেন ছিল। যদি ল্যাক অফ মোটিভেশনই যদি না থাকে, সেক্ষেত্রে কী হবে? টিচিং লার্নিং প্রসেসটা এফেক্টিভ হবে না। আমি একজন ইন্ডিভিজুয়াল, আমি যদি অ্যাজ এ লার্নার, আমার যদি আমি যদি মোটিভেট না হই, আমার যদি মোটিভেশনটাই না থাকে, সেটাতে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে তো টিচিং লার্নিং প্রসেসটা আমার জন্য এফেক্টিভও হবে না। টিচিং লার্নিং প্রসেসের এই ব্যারিয়ারগুলো একটু দেখে রাখতে হবে, অনেক সময় এমসিকিউ থাকে। নেক্সট কোশ্চেন,
Education is a process and chief goal of which is to bring about change in option A institutional goal, option B human behavior, option C value system, option D evaluation system. আমাদের এই যে এডুকেশনাল প্রসেস, এই এডুকেশনাল প্রসেসের চিফ গোল বা মেন পারপাস এর মধ্যে কি রয়েছে, মানে কোন এই যে এখানে চারটে অপশন রয়েছে এর মধ্যে কার মধ্যে আমাদের চেঞ্জ নিয়ে আসাটাই হচ্ছে মেন উদ্দেশ্য, চিফ গোল এডুকেশনের। অ্যান্সার অপশন বি হিউম্যান বিহেভিয়ার। আমাদের এই যে এডুকেশন এর মেন গোলই হচ্ছে আমাদের কি হবে, হিউম্যান বিহেভিয়ার মডিফিকেশন করা, হিউম্যান বিহেভিয়ারের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসা। এডুকেশনের এই যে এখানে দেওয়াই রয়েছে, এডুকেশন একটা সোশ্যাল প্রসেস, মেন কনসার্ন কি মডিফিকেশন অফ বিহেভিয়ার বা মডিফিকেশন অফ হিউম্যান বিহেভিয়ার। নেক্সট কোশ্চেন, which process comes under child expected to learn directly from nature through personal experience? Option A naturalism, option B realism, option C আইডিয়ালিজম, অপশন ডি প্র্যাগমেটিজম। এখানে বলা রয়েছে একজন চাইল্ড তার পার্সোনাল এক্সপিরিয়েন্সের দ্বারা সে যখন নেচার থেকে ডিরেক্ট কিছু লার্ন করছে, মানে ন্যাচারালি সে লার্ন করছে তার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, তাকে অন্য কোনোভাবে কিন্তু এখানে কিছু করা হচ্ছে না, একজন চাইল্ড নিজে থেকেই তার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে সে কিছু লার্ন করলো। এটা কার আন্ডারে পড়ছে? এখানে এই যে এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে এগুলো ট্র্যাডিশনাল এডুকেশনাল ফিলোসফির বেশ কিছু ক্লাসিফিকেশনে বেশ কিছু মানে এক্সাম্পল দেওয়া রয়েছে। এটা হচ্ছে অ্যান্সার অপশন এ ন্যাচারালিজম। ফিলোসফি কথাটি এসছে গ্রিক ওয়ার্ড থেকে ফিলোসোফিয়া, যার মানে হচ্ছে দুটো ওয়ার্ড রয়েছে, ফিলো রয়েছে এবং সোফিয়া রয়েছে। ফিলো মানে হচ্ছে লাভ আর সোফিয়া মানে হচ্ছে উইস্টম। তাহলে ফিলোসফি কথার অর্থ হলো লাভ অফ উইস্টম অর প্যাশন অফ লার্নিং। এখানে বেশ কিছু ফিলোসফি ডেফিনেশন রয়েছে, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেশ কিছু এডুকেশনাল ফিলোসফি রয়েছে। এই এডুকেশনাল ফিলোসফির আবার দুটো টাইপ রয়েছে, ট্র্যাডিশনাল ফিলোসফি রয়েছে আর মডার্ন কন্টেম্পোরারি ফিলোসফি রয়েছে। এই মডার্ন কন্টেম্পোরারি ফিলোসফিকে নর্মেটিভ ফিলোসফিও বলা হয়। এখানে কী কী টাইপ রয়েছে? ট্র্যাডিশনাল ফিলোসফির মধ্যে ন্যাচারালিজম, আইডিয়ালিজম, প্র্যাগমেটিজম, রিয়েলিজম রয়েছে। মডার্ন কন্টেম্পোরারি ফিলোসফির মধ্যে রয়েছে পেরেনিয়ালিজম রয়েছে, এসেন্সিয়ালিজম রয়েছে, এক্সিস্টেন্সিয়ালিজম রয়েছে, রিকনস্ট্রাকশনিজম রয়েছে আর প্রোগ্রেসিভিজম রয়েছে। ফার্স্ট রয়েছে ন্যাচারালিজম। ন্যাচারালিজমে নেচার হচ্ছে একটা হিউম্যান লাইফের একটা পার্ট, আমরা নেচার থেকে বেশ কিছু লার্ন করতে পারবো। একজন চাইল্ড সে কী করবে, নেচার থেকে সে কিছু লার্ন করতে পারবে এবং এর দ্বারা কি হবে, এডুকেশনের বেশ কিছু এম রয়েছে এই ন্যাচারালিজমের রিলেটেড। যেমন একজন চাইল্ড তার সেলফ রিয়েলাইজেশন, সেলফ এক্সপ্রেশন, সেলফ পারসিভারেশন এগুলো ডেভেলপ করতে পারবে, তার মোরাল ভ্যালুর একটা সেন্স কী হবে ডেভেলপ হবে, এগুলো ন্যাচারালিজমের দ্বারা হবে। এগুলো এক একটা হচ্ছে এডুকেশনাল ফিলোসফি। ন্যাচারালিজমের চিফ প্রোপোনেন্ট হলেন, দুজনেরই নাম বলছি, রবীন্দ্রনাথ ট্যাগর, হারবার্ট স্পেন্সার। নেক্সট রয়েছে আইডিয়ালিজম। আইডিয়ালিজম কি? আইডিয়ালিজমের ক্ষেত্রে এখানে হিউম্যান স্পিরিট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ইন লাইফ। আইডিয়ালিজমের ক্ষেত্রে কি হচ্ছে না, মেন এম কি, হিউম্যান লাইফ ইজ টু অ্যাচিভ স্পিরিচুয়াল ভ্যালু লাইক ট্রুথ অ্যান্ড গুডনেস। এটা হচ্ছে আইডিয়ালিজমের বেসিস। এবং আইডিয়ালিজমের ক্ষেত্রে বেশ কয়েকজন চিফ প্রোপোনেন্ট রয়েছেন, যেমন প্লেটো রয়েছেন, গুরু নানক দেবজি রয়েছেন, রবীন্দ্রনাথ ট্যাগর রয়েছেন, মহাত্মা গান্ধী রয়েছেন, দয়ানন্দ সরস্বতী রয়েছেন, শ্রী অরবিন্দ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এরকম বেশ কিছুজন রয়েছেন আইডিয়ালিজমের চিফ প্রোপোনেন্ট। নেক্সট রয়েছে প্র্যাগমেটিজম। প্র্যাগমেটিজম এই যে শব্দটি, এটা এসেছে গ্রিক ওয়ার্ড এই যে প্র্যাগমা থেকে। এই প্র্যাগমা মানে কি হচ্ছে, প্র্যাগমা মানে হচ্ছে ওয়ার্ক। এই যে প্র্যাগমেটিজম এটা মেন বেস কি না, এটা এমফাসাইজ অন ফাংশনাল নলেজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। মানে এই প্র্যাগমেটিজমের ক্ষেত্রে মেন বেস এখানে কি রয়েছে না, প্র্যাকটিস অর অ্যাকশন। এক্ষেত্রে কি হবে না, প্র্যাগমেটিজমের ক্ষেত্রে মেনলি বিলিভ করা হবে কিসের ওপর, ওয়ার্ল্ডের বিভিন্ন ফ্যাক্টের ওপর এবং তাদের ইউটিলিটি বা অ্যাপ্লিকেশন বা অ্যাকশনের ওপর, রেদার দেন কোনো আইডিয়ার ওপরে। যেহেতু এটা হচ্ছে প্র্যাগমেটিজম মানে ওয়ার্ক, অ্যাকশন, প্র্যাকটিস এর ওপরে বেস করে হচ্ছে। প্র্যাগমেটিজমের চিফ প্রোপোনেন্ট হলেন উইলিয়াম জেমস, জন ডেওয়ে, এসকিল প্যাট্রিক, বেশ কিছুজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন। রিয়েলিজমের ক্ষেত্রে কি রয়েছে, রিয়েলিজম মানেই নামের সঙ্গে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে রিয়েলিটির সঙ্গে রিলেটেড হবে। রিয়েলিজম এটাকে অবজেক্টিভিজমও বলা হয় এবং এটা বেসিক্যালি আইডিয়ালিজমের অপোজিট। যেহেতু রিয়েলিজম বলা হচ্ছে তাই আইডিয়ালিজমের অপোজিট এবং স্পিরিচুয়ালিজমেরও কিন্তু এটা হচ্ছে অপোজিট হচ্ছে, কারণ এখানে রিয়েলিটি, রিয়েল যেটা হবে সেটাকেই প্রাধান্য দেওয়া হবে রিয়েলিজমের ক্ষেত্রে। তো এক্ষেত্রে মেনলি কি হচ্ছে রিয়েলিজমের ক্ষেত্রে, এখানে মেনলি ট্রু বা রিয়েল যেটা আমাদের ডেলি লাইফে সেটাই অ্যাকসেপ্টেবল এবং সেটাই অ্যাডমিসিবল। যদি আমরা কোনো কিছুর যদি রিয়েলিটি ফিল না করতে পারি বা যেটা সত্যি সেটা মানে সেটা রিয়েল নয়, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয় এবং সেটা আমাদের ডেলি যে রিয়েল লাইফেও সেটা অ্যাডমিসিবল নয়।
রিয়েলিজমের চিফ প্রোপোনেন্ট হলেন অ্যারিস্টটল, হারবার্ট স্পেন্সার। এবার চলে আসি মডার্ন কন্টেম্পোরারি ফিলোজফি নিয়ে। এই যে মডার্ন কন্টেম্পোরারি এডুকেশনাল ফিলোজফি রয়েছে, এটাকে বলা হয় নর্মেটিভ ফিলোজফিও বলা হয়ে থাকে। এখানে বেশ কিছু টাইপ রয়েছে, চলুন একে একে দেখে নেওয়া যাক। পেরিনিয়ালিজম, এই যে পেরিনিয়াল এই কথাটার অর্থ কি? এটা হচ্ছে এভারলাস্টিং, মানে কোনো আইডিয়া যেটা এভারলাস্টিং হবে, লং টাইমের জন্য, সেটা কি হবে না বছরের পর বছর ধরে সেটা চলতে থাকবে এবং সেখান থেকে যখন আমরা কিছু লার্ন করতে পারছি সেটা হচ্ছে পেরিনিয়ালিজম। নেক্সট রয়েছে এসেন্সিয়ালিজম। এসেন্সিয়ালিজম রেকমেন্ড করে ফর্মাল স্কুল আর টিচিং লার্নিং প্লেস, ক্লাসরুম, সেটা যেন ওরিয়েন্টেশন থাকবে সেটার একটা, এবং এই যে ফর্মাল বা ওয়েল প্ল্যান ক্লাসরুম টিচিং মেথড থাকবে, যেমন লেকচার, ডিসকাশন, প্রেজেন্টেশন, গ্রুপ ইন্টারাকশন, এই সব কিছু থাকবে। নেক্সট রয়েছে এক্সিস্টেন্সিয়ালিজম। এখানে বোঝা যাচ্ছে নামের সঙ্গে এক্সিস্টেন্স, মানে যেটার এক্সিস্টেন্স রয়েছে। এক্ষেত্রে মেনলি মানে এখানে যে এই যে ফিলোজফি, এই ফিলোজফিতে সেন্টার অফ এক্সিস্টেন্স হচ্ছে মেন, একজন মেন হচ্ছে সেন্টার অফ এক্সিস্টেন্স, তাকেই বেশি এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে রাদার দেন ট্রুথ, ল, প্রিন্সিপাল এগুলোকে। এবং এক্ষেত্রে মেন কনসেপ্ট হচ্ছে একজন ইন্ডিভিজুয়ালের চয়েস, রেসপন্সিবিলিটি, অথেন্টিসিটি এগুলো। এবং এডুকেশনাল ইমপ্লিকেশন ক্ষেত্রে কি হবে? ফোকাস অন পার্সোনাল মিনিং, সেলফ অ্যাওয়ারনেস, এনকারেজ কোশ্চেনিং, এগুলো হচ্ছে এডুকেশনাল ইমপ্লিকেশন। আর নার্সিংয়ে কি রয়েছে? নার্সিংয়ের ক্ষেত্রে রিফ্লেকটিভ প্র্যাকটিস, ভ্যালু ক্ল্যারিফিকেশন ইন নার্সিং কেয়ার, এগুলো হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজমের বেশ কিছু নার্সিংয়ের এক্সাম্পল। এবং নেক্সট রয়েছে কি? রিকনস্ট্রাকশনিজমের ক্ষেত্রে কি হচ্ছে? মেন কনসেপ্ট এখানে লার্নার বিল্ড করবে তার ওন নলেজ থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড রিফ্লেকশন। এবং এডুকেশনাল ইমপ্লিকেশনের ক্ষেত্রে এক্ষেত্রে কি দেখা যাবে না এমফাসাইজ অন অ্যাক্টিভ লার্নিং, স্ক্যাফোল্ডিং, রিফ্লেকশন জার্নাল ইত্যাদির দ্বারা এর বেশ কিছু এডুকেশনাল ইমপ্লিকেশন রয়েছে। আর নার্সিংয়ের ক্ষেত্রে কি এক্সাম্পল রয়েছে? যেমন কেস স্টাডি অ্যানালাইসিস করা, প্রবলেম বেসড লার্নিং, এগুলো হচ্ছে রিকনস্ট্রাকশনিজমের বেশ কিছু এক্সাম্পল। নেক্সট রয়েছে প্রোগ্রেসিভিজমের ক্ষেত্রে কি হচ্ছে? মেন কনসেপ্ট হলো এমফাসাইজ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য লার্নার। এবং এডুকেশনাল ইমপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে? এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং, গ্রুপ ওয়ার্ক, প্রজেক্ট বেসড লার্নিং, এগুলো হচ্ছে মানে এডুকেশনাল ইমপ্লিকেশন। আর নার্সিংয়ের ক্ষেত্রে কি এক্সাম্পল রয়েছে? কমিউনিটি হেলথ প্রজেক্ট, হেলথ এডুকেশন সেশন, এগুলো হচ্ছে প্রোগ্রেসিভিজমের কয়েকটা এক্সাম্পল। এবং আগে এখানে যে বলেছিলাম প্র্যাগমেটিজম, যেটা রিলেটেড টু ওয়ার্ক, অ্যাকশন, প্র্যাকটিস, এক্ষেত্রেও কিছু এক্সাম্পল রয়েছে নার্সিংয়ের, যেমন স্কিল ট্রেনিং, ক্লিনিক্যাল পোস্টিং, এগুলো হচ্ছে প্র্যাগমেটিজমের কিছু এক্সাম্পল। আর এডুকেশনাল ইমপ্লিকেশন কি রয়েছে এক্ষেত্রে? মেন যেটা বললাম লার্নিং বাই ডুইং, এক্ষেত্রে লার্নার সেন্টারেড হবে, ফ্লেক্সিবল কারিকুলাম থাকবে, মেনলি হচ্ছে লার্নিং বাই ডুইং, যেহেতু এই যে প্র্যাগমা কথাটার মানেই হচ্ছে ওয়ার্ক। নেক্সট কোশ্চেন, OSCE স্ট্যান্ড ফর অপশন এ অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন, অপশন বি অনলাইন স্ট্যান্ডার্ড ক্লিনিক্যাল এভালুয়েশন, অপশন সি ওরাল সাবজেক্টিভ ক্লিনিক্যাল এভালুয়েশন, অপশন ডি অবজেক্টিভ সাবজেক্টিভ ক্লাস এক্সামিনেশন। OSCE কথার অর্থ কি? ফুল ফর্ম। অ্যান্সার অপশন এ অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন। OSCE হচ্ছে এক ধরনের মডার্ন টাইপ অফ এক্সামিনেশন, এটা কিন্তু খুব ইউজ হয় আমাদের নার্সিংয়ের ক্ষেত্রেও এটা রয়েছে। মেনলি এটা কিসের জন্য ইউজ করা হয়? এটা এক ধরনের টেস্ট করা হয় এটা দিয়ে এক্সামিনেশন, যেহেতু এটা এক ধরনের অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন, এটার দ্বারা ক্লিনিক্যাল স্কিল, পারফরমেন্স, কম্পিটেন্স এগুলো হচ্ছে অ্যাসেস করা হয়। বিশেষ করে আমাদের যদি নার্সিংয়ের ক্ষেত্রে দেখা যায়, নার্সিং প্রসিডিওরের ক্ষেত্রে বা বেশ কিছু নার্সিং রিলেটেড স্কিল পারফরমেন্সের ওপরে এই টেস্টটি করা হয়। OSCE ফর্ম অফ পারফরমেন্স বেসড টেস্টিং ইউজ টু মেজার ক্যান্ডিডেটস ক্লিনিক্যাল কম্পিটেন্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় এখান থেকে MCQ থাকে। নেক্সট কোশ্চেন, all of the following are general principle of good teaching except option A setting definite goal and objective, option B individual differences, option C learning by observing, option D motivation। এখানে বলা রয়েছে যে এর মধ্যে কোনটি গুড টিচিংয়ের জেনারেল প্রিন্সিপাল নয়, যেহেতু এক্সেপ্ট দেওয়া রয়েছে কোশ্চেনের মধ্যে, যে এক্সেপ্ট, নট, এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, কোশ্চেন ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু অ্যান্সার অনেক সময় ভুল হয়ে যায়। তো এখানে বলা রয়েছে যে এর মধ্যে কোনটি গুড টিচিংয়ের জেনারেল প্রিন্সিপাল নয়, অ্যান্সার অপশন বি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। বাকি যেগুলো রয়েছে আমাদের কোনো টিচিংয়ের ক্ষেত্রে একটা গোল থাকবে, অবজেক্টিভ থাকবে, এবং লার্নিং বাই অবজার্ভিং হবে, এবং তার পাশাপাশি মোটিভেশন থাকবে, কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিন্তু গুড টিচিংয়ের প্রিন্সিপাল নয়।
নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য মোস্ট কমনলি ইউজড মেথড অফ টিচিং? অপশন এ সেমিনার, অপশন বি ডেমনস্ট্রেশন, অপশন সি ডিসকাশন, অপশন ডি লেকচার। এর মধ্যে মোস্ট কমনলি ইউজড মেথড অফ টিচিং, টিচিংয়ের ক্ষেত্রে মোস্ট কমনলি এর মধ্যে কোন মেথডটি ইউজ করা হয়? অ্যান্সার অপশন বি লেকচার। লেকচারটাই কিন্তু মোস্ট কমনলি ইউজ করা হয় টিচিংয়ের ক্ষেত্রে। টিচিং মেথড তিন রকমের মেনলি রয়েছে, টেলিং মেথড রয়েছে, শোয়িং মেথড রয়েছে, ডুইং মেথড। টেলিং মেথডের মধ্যে লেকচার, কোশ্চেনিং, ডিসকাশন। শোয়িং মেথডের মধ্যে ডেমনস্ট্রেশন, এক্সকারশন, ল্যাবরেটরি ওয়ার্ক। ডুইং মেথডের মধ্যে কি রয়েছে? প্রজেক্ট রয়েছে, রোল প্লে রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে, এগুলো হচ্ছে ডুইং মেথড। লেকচার মেথড হচ্ছে মোস্ট কমনলি ইউজ করা হয় টিচিং মেথড হিসেবে, এবং এক্ষেত্রে এটা হচ্ছে ওল্ডেস্ট মেথড টিচিংয়ের এবং বেসড অন ফিলোসফি অফ আইডিয়ালিজম, এবং এটা এক ধরনের অটোক্রেটিক স্টাইল অফ টিচিং। এক্ষেত্রে কি হয়? লেকচারের ক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে এক্ষেত্রে, কারণ এক্ষেত্রে যিনি লেকচারার রয়েছেন, যিনি টিচার রয়েছেন, তিনি কি করেন, ওনার হচ্ছে একটা ওরাল প্রেজেন্টেশন থাকে, মানে যেহেতু এটা টেলিং মেথড লেকচার, ওরাল প্রেজেন্টেশন থাকছে ওনার। এটা মেনলি অ্যাডভান্টেজ কি লেকচার মেথডের? এটা লার্জ গ্রুপের জন্য এটা হচ্ছে সুইটেবল, বা এটা হচ্ছে গুড লেকচার মেথডটা লার্জ গ্রুপের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, the best method to teach a patient any skill such as using inhaler is by option A demonstration, option B panel discussion, option C lecture, option D workshop। একজন পেশেন্টকে আমি কোনো কিছু স্কিল ওনাকে শেখাতে চাইছি, যেমন তিনি কিভাবে ইনহেলার ইউজ করবেন, এটা এর মধ্যে কোন টিচিং মেথডটা আমরা ইউজ করব? অ্যান্সার অপশন এ ডেমনস্ট্রেশন। অবশ্যই আমরা কোনো পেশেন্ট তিনি কিভাবে ইনহেলার ইউজ করবেন, স্পাইরোমেট্রি কিভাবে তিনি করবেন, বা উনি কিভাবে বাড়িতে গিয়ে কিভাবে ইনসুলিন অ্যাডমিনিস্ট্রেশন করবেন, এগুলো আমরা কি করি? পেশেন্টকে আমরা ডেমনস্ট্রেশন করি এবং তার পাশাপাশি আমরা একটা ডিসকাশন করে দিই। তো এটা হচ্ছে এখানে অ্যান্সার হবে অপশন এ ডেমনস্ট্রেশন। নেক্সট কোশ্চেন, হুইচ মেথড অফ টিচিং ইজ অল্টারনেটিভ টু দ্য লেকচার মেথড? অপশন এ গ্রুপ ডিসকাশন, অপশন বি প্যানেল ডিসকাশন, অপশন সি ডেমনস্ট্রেশন, অপশন ডি সিম্পোসিয়াম। এর মধ্যে কোনটি লেকচার মেথডের অল্টারনেটিভ বলা যেতে পারে? অ্যান্সার অপশন বি সিম্পোসিয়াম। সিম্পোসিয়াম হচ্ছে একটা টেকনিক যেখানে এটা এক ধরনের টাইপ অফ ডিসকাশন, 2 or more স্পিকার সেখানে থাকবেন এবং তারা একটা টপিক তারা ডিসকাস করবেন, মানে এটা হচ্ছে কিছুটা লেকচার মেথডের মতোই, এবং এটা হচ্ছে একটা এসেন্সিয়াল মেথড টিচিং লার্নিংয়ের। এক্ষেত্রে কি হয় না, সিম্পোসিয়াম টিচিং টেকনিক যেটা সার্ভ করছে অ্যাজ অ্যান এক্সিলেন্ট মেথড ফর ইনফর্মিং দ্য অডিয়েন্স, ক্রিস্টালাইজিং দেয়ার ওপিনিয়ন, প্রিপেয়ারিং দেম ফর অ্যারাইভিং অ্যাট ডিসিশন রিগার্ডিং আ পার্টিকুলার ইস্যু অর আ টপিক। নেক্সট কোশ্চেন, imitation of real life event or circumstances is called option A demonstration, option B simulation, option C role play, option D stimulation। এখানে বলা হচ্ছে যে রিয়েল লাইফ ইভেন্ট বা কোনো সার্কামস্টেন্সকে যখন ইমিটেশন করা হচ্ছে, এই ধরনের টিচিং মেথডকে কি বলা হয়? অ্যান্সার অপশন বি সিমুলেশন বলা হয়। বেশ অনেক ধরনেরই টিচিং লার্নিং মেথড রয়েছে, যেমন আমরা আগে দেখলাম লেকচার মেথড রয়েছে, গ্রুপ ডিসকাশন, মাইক্রো টিচিং, ডেমনস্ট্রেশন, সিমুলেশন, সিম্পোসিয়াম, প্যানেল ডিসকাশন রয়েছে, সেমিনার রয়েছে, বেশ কিছু ওয়ার্কশপ রয়েছে, সায়েন্টিফিক ওয়ার্কশপ, এক্সিবিশন রয়েছে, রোল প্লে, এছাড়াও বেশ কিছু ফিল্ড ট্রিপ, এরকম বেশ কিছু মেথড রয়েছে। এর পাশাপাশি মানে আমাদের ক্লিনিক্যাল টিচিং মেথড রয়েছে, যেমন ডেমনস্ট্রেশন রয়েছে, বেডসাইড ক্লিনিক, নার্সিং রাউন্ড রয়েছে, কেস প্রেজেন্টেশন, নার্সিং কেয়ার স্টাডি, নার্সিং কেয়ার প্ল্যান, ক্লিনিক্যাল কেয়ার কনফারেন্স, এগুলো বেশ কিছু টিচিং মেথড যেগুলো রয়েছে। সিমুলেশন হচ্ছে ইমিটেশন মেনলি। এক্ষেত্রে কি করা হচ্ছে, একটা রিয়েল লাইফ সিচুয়েশনকে আবার রিপ্রোডিউস করা হচ্ছে শেখার জন্য, এক ধরনের যেহেতু এটা টিচিং মেথড। এক্ষেত্রে কি হচ্ছে না, সিমুলেশন একটা রোল প্লে করা হচ্ছে, মানে একটা রিয়েল লাইফ সিচুয়েশনকে আবার তুলে ধরা হচ্ছে, মানে আমাদের শেখার জন্যই। যেমন সিমুলেশন ইজ দ্য ইমিটেশন অফ দ্য অপারেশন অফ আ রিয়েল ওয়ার্ল্ড প্রসেস অর সিস্টেম ওভার টাইম, এবং এই সিমুলেশন ইজ আ মেথড অফ ক্লিনিক্যাল টিচিং হোয়ার রিয়েল লাইফ ক্লিনিক্যাল সিনারিও, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের নার্সিংয়ের ক্ষেত্রে কি হয়, রিয়েল লাইফ ক্লিনিক্যাল সিনারিও একটা আবার রিপ্রোডিউস করা হচ্ছে, যেমন একজন ইন্ডিভিজুয়াল বা একজন পার্সনের হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সেই যে টোটাল যে লাইফ সিচুয়েশনটাকে কি করা হয়, মানে একটা রোল প্লে করা হচ্ছে, যে একজন পেশেন্ট হঠাৎ করে তার রেসপন্স নেই, তাকে পাওয়া গেল, তো সেখানে কি করা হবে, সে পেশেন্টের রেসপন্স চেক করা হবে, আবার সিপিআর শুরু করা হবে, চেক করার পরে এই যে ব্যাপারগুলো, এগুলো কি হচ্ছে এক ধরনের সিমুলেশনের এক্সাম্পল। সিমুলেটেড ফর লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং নিউ ক্লিনিক্যাল স্কিল উইদাউট ইনভলভিং রিয়েল পেশেন্ট। যেহেতু আমরা এটা নকল করছি, আমরা
কোনো একটা ক্লাসরুমে বা আমাদের ডেমনস্ট্রেশন রুমে কি করা হচ্ছে, একটা এরকম রিয়েল লাইফ ক্লিনিক্যাল সিনারিওকে কি করা হচ্ছে, রোল প্লে করে সেটাকে কি করা হচ্ছে, ইমিটেশন করে, মানে ধরা হচ্ছে যে সেই পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, পেশেন্ট হঠাৎ করে মানে একজন ইন্ডিভিজুয়াল বা একজন পার্সন হঠাৎ করে তার রেসপন্স নেই, তাকে পাওয়া গেলে যেগুলো আমরা যেভাবে প্র্যাকটিস করছি আমাদের স্কিল অ্যাকোয়ার করার জন্য, এটা হচ্ছে সিমুলেশনের একটা এক্সাম্পল। নেক্সট কোয়েশ্চেন, নন প্রজেক্টেড এড আর অল এক্সেপ্ট অপশন এ ব্ল্যাকবোর্ড, অপশন বি ভিডিও টেপ, অপশন সি ম্যাপ, অপশন ডি পোস্টার। এর মধ্যে কোনটি নন প্রজেক্টেড এড নয়, মানে প্রজেক্টেড এড? অ্যান্সার অপশন বি ভিডিও টেপ। বাকি এই যে ব্ল্যাকবোর্ড, ম্যাপ আর পোস্টার এগুলো হচ্ছে নন প্রজেক্টেড এড। এখানে এভিএডসের বেশ কিছু ক্লাসিফিকেশান রয়েছে, যেমন কিছু অডিও এডস, ভিজুয়াল এডস এবং কিছু অডিও ভিজুয়াল এডস রয়েছে, এবং এখানে প্রজেক্টেড এড এবং নন প্রজেক্টেড এডের এক্সাম্পল দেওয়া রয়েছে। এর পাশাপাশি এখানে বেশ কিছু অডিটারি এডস, বেশ কিছু নন প্রজেক্টেড এড এবং প্রজেক্টেড ভিজুয়াল এডের এক্সাম্পল দেওয়া রয়েছে, এবং কিছু অডিও ভিজুয়াল এডসেরও এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, এবং অ্যাক্টিভিটি এডেরও কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে। নেক্সট কোশ্চেন, Which of the following is a three-dimensional educational material? অপশন এ মডেল, অপশন বি চার্ট, অপশন সি পোস্টার, অপশন ডি ফটোগ্রাফ। এর মধ্যে কোনটি থ্রি ডাইমেনশনাল বা 3D এডুকেশনাল ম্যাটেরিয়াল? অ্যান্সার অপশন এ মডেল হচ্ছে এক ধরনের থ্রি ডাইমেনশনাল এডুকেশনাল মেটেরিয়াল। মডেল হচ্ছে এক ধরনের থ্রি ডাইমেনশনালি বা 3D একটা রিপ্রেজেন্ট করা হচ্ছে অ্যাজ এ টিচিং মেথড হিসেবে। নেক্সট কোশ্চেন, চেকলিস্ট আর বেস্ট সুইটেড টু অ্যাসেস অপশন এ অ্যাটিটিউড, অপশন বি অ্যাপটিটিউড, অপশন সি ইন্টেলিজেন্স, অপশন ডি পারফরমেন্স। চেকলিস্ট এর মধ্যে কোনটি অ্যাসেস করার জন্য সুইটেবল? অ্যান্সার অপশন ডি পারফরমেন্স। এভালুয়েশন অ্যাসেসমেন্টের জন্য বেশ কিছু স্কেল বা টুল রয়েছে, যার মধ্যে একটি হলো চেকলিস্ট, এছাড়াও রেটিং স্কেল রয়েছে, ডিরেক্টেড অবজারভেশন, ডিফারেন্সিয়াল স্কেল বা থার্ডস্টোন স্কেল রয়েছে, লাইকার্ট স্কেল রয়েছে, অ্যানেকডোটাল রেকর্ড, চেকলিস্ট এগুলো রয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য বেস্ট ডেসক্রিপশন অফ অ্যানেকডোটাল রেকর্ড? অপশন এ টিচার্স জেনারেল অবজারভেশন, অপশন বি এনিথিং দ্য টিচার সি অর হিয়ার, অপশন সি ফ্যাকচুয়াল ডেসক্রিপশন, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। অ্যানেকডোটাল রেকর্ড বলতে কি বোঝানো হচ্ছে? অ্যান্সার অপশন সি ফ্যাকচুয়াল ডেসক্রিপশন। এই অ্যানেকডোটাল রেকর্ড কিন্তু ইম্পর্টেন্ট, অনেক এক্সামেই কিন্তু কোশ্চেন আসে এখান থেকে। অ্যানেকডোটাল রেকর্ড হলো ব্রিফ স্পট ডেসক্রিপশন আর ফ্যাকচুয়াল ডেসক্রিপশন অফ আ ইনসিডেন্টস, একটা ভার্বাল স্ন্যাপশট অফ অ্যান ইনসিডেন্টস, যেটাকে অ্যানেকডোটাল রেকর্ড বলা হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে না, এটা এক ধরনের রেকর্ড অফ নোট, যেটা ইউজ করা হচ্ছে টু ডকুমেন্ট অবজার্ভ ইনসিডেন্টস অফ আ স্টুডেন্টস ক্লিনিক্যাল বিহেভিয়ার রিলেটেড টু অ্যাটেনমেন্ট অফ ক্লিনিক্যাল লার্নিং অবজেক্টিভ, এবং এটা হচ্ছে একটা ব্রিফ ডেসক্রিপশন অর রেকর্ড অফ অবজার্ভ বিহেভিয়ার ফর এভালুয়েশন পারপাস। ইট ইজ দ্য স্পট ডেসক্রিপশন অফ সাম ইনসিডেন্টস অর এপিসোড। এটাই হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড। নেক্সট কোশ্চেন, আ ব্রিফ ডেসক্রিপশন অফ অ্যান অবজার্ভড বিহেভিয়ার অর ইনসিডেন্টস ইজ নোন অ্যাজ অপশন এ অ্যানেকডোটাল রেকর্ড, অপশন বি ক্লিনিক্যাল রেকর্ড, অপশন সি ফ্যামিলি রেকর্ড, অপশন ডি কিউমুলেটিভ রেকর্ড। এক্ষেত্রে কি রয়েছে, একটা ব্রিফ ডেসক্রিপশন অফ অ্যান অবজার্ভড বিহেভিয়ার অর ইনসিডেন্ট, সেটাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন এ, এটা হচ্ছে অ্যানেকডোটাল রেকর্ড। কারণ আমরা আগে দেখলাম যেটা হচ্ছে এখানে কি হচ্ছে, একটা ব্রিফ ডেসক্রিপশন হচ্ছে, অ্যানেকডোটাল রেকর্ড হচ্ছে ব্রিফ ডেসক্রিপশন অর রেকর্ড অফ অবজার্ভ বিহেভিয়ার ফর এভালুয়েশন পারপাস। নেক্সট কোশ্চেন, নার্স হেল্প দ্য ক্লায়েন্ট টু টেক হিজ অর আওয়ার ওন ডিসিশন ফর পার্টিকুলার প্রবলেম অ্যান্ড ইমোশনাল কনফ্লিক্ট বাই অপশন এ মোটিভেশন, অপশন বি অ্যাডভোকেসি, অপশন সি কাউন্সিলিং, অপশন ডি রিইনফোর্সিং। এক্ষেত্রে কি বলা রয়েছে না, একজন নার্সিং পার্সোনাল একজন ক্লায়েন্টকে হেল্প করবেন কিসের জন্য না, তিনি যাতে নিজের ডিসিশন নিতে পারেন যদি ওনার কোনো পার্টিকুলার কিছু প্রবলেম হয়েছে, মানে সেই প্রবলেমটা সলভ করার জন্য, এবং ইমোশনাল যদি কোনো কনফ্লিক্ট থাকে সেক্ষেত্রে সেই ক্লায়েন্ট যাতে নিজের ডিসিশন নিতে পারেন। সেক্ষেত্রে যখন একজন নার্সিং পার্সোনাল একজন ক্লায়েন্টকে হেল্প করছেন সেটাকে কি বলা হচ্ছে? অ্যান্সার অপশন সি, এটা হচ্ছে কাউন্সিলিং। নার্সিং এডুকেশন থেকে কাউন্সিলিং এবং গাইডেন্স কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকেও অনেক সময় কিন্তু কোশ্চেন থাকে। এখানে দেওয়া রয়েছে কাউন্সিলিং হচ্ছে একটা প্রসেস, হেল্পিং প্রসেস, যেখানে কি হচ্ছে একজন পার্সন বা আমাদের যদি নার্সিংয়ের ক্ষেত্রে নার্সিং কাউন্সিল মানে নার্সিংয়ের যে কাউন্সিলিং প্রসেস সেক্ষেত্রে যদি বলা যায়, তাহলে একজন নার্সিং পার্সোনাল একজন
পার্সনকে বা তার ক্লায়েন্টকে হেল্প করছেন তিনি যাতে নিজের মানে ডিসিশন নিতে পারেন এবং ইমোশনাল কোনো কনফ্লিক্ট থাকলে সেটা যাতে তিনি সলভ করতে পারেন, সেটাই হচ্ছে কাউন্সেলিং। বা বলা যেতে পারে কাউন্সেলিং হচ্ছে একটা ডিপার প্রসেস, মোর পার্সোনালাইজড এবং থেরাপিউটিক ইন্টারাকশন হচ্ছে মেন এম কি না, এক্ষেত্রে স্পেসিফিক কোনো প্রবলেম থাকলে বা ইমোশনাল কোনো ইস্যু থাকলে সেটাকে সলভ করা। আর গাইডেন্স হচ্ছে একটা ব্রড প্রসেস, এর দ্বারা কি হবে না, এর ফলে একজন ক্লায়েন্টকে বা একজন ইন্ডিভিজুয়ালকে হেল্প করা হবে বা অ্যাসিস্ট করা হবে উনি যাতে এডুকেশনাল, ভোকেশনাল, পার্সোনাল ডিসিশন নিতে পারেন। এবং গাইডেন্স অ্যাসিস্ট্যান্স রেন্ডার্ড বাই অ্যান এক্সপার্ট টু হেল্প অ্যান ইন্ডিভিজুয়াল টু ম্যানেজ হিজ ওন পয়েন্ট অফ ভিউ, মেক হিজ ওন ডিসিশন অ্যান্ড ক্যারি হিজ ওন বার্ডেন। নেক্সট কোশ্চেন, what is the component of in-service education? Option A manpower, option B research, option C staff development program, option D quality assure. In-service education এর মেন কম্পোনেন্ট কি এর মধ্যে? অ্যান্সার অপশন সি স্টাফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। নেক্সট কোশ্চেন, হুইচ এভালুয়েশন স্ট্র্যাটেজি বেস্ট অ্যাসেস ক্লিনিক্যাল স্কিল? অপশন এ ইজি টেস্ট, অপশন বি মাল্টিপল চয়েস কোশ্চেন, অপশন সি ওএসসিই, অপশন ডি ভাইভা। এক্ষেত্রে বলা রয়েছে যে ক্লিনিক্যাল স্কিল মানে টেস্ট করার জন্য বা অ্যাসেস করার জন্য এর মধ্যে কোন এভালুয়েশন স্ট্র্যাটেজি ইম্পর্টেন্ট? অ্যান্সার অপশন সি ওএসসি। আমরা একটু আগেই আলোচনা করলাম যে ওএসসি যেটা রয়েছে অবজেক্টিভ স্ট্রাকচার ক্লিনিক্যাল এক্সামিনেশন, মেনলি ক্লিনিক্যাল যে কম্পিটেন্স বা ক্লিনিক্যাল যে পারফরমেন্স যেটা রয়েছে সেটাকে টেস্ট করা হয় বা অ্যাসেস করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ মেথড ইজ মোস্ট এফেক্টিভ ফর টিচিং ক্লিনিক্যাল স্কিল? অপশন এ লেকচার, অপশন বি সেমিনার, অপশন সি ডেমনস্ট্রেশন অ্যান্ড রিডেমনস্ট্রেশন, অপশন ডি রোল প্লে। ক্লিনিক্যাল স্কিল টিচিংয়ের ক্ষেত্রে মোস্ট এফেক্টিভ মেথড এর মধ্যে কোনটি? অ্যান্সার অপশন সি ডেমনস্ট্রেশন অ্যান্ড রিডেমনস্ট্রেশন ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে ক্লিনিক্যাল কোনো স্কিল সেটাকে মানে শেখানোর জন্য এই টিচিং মেথডটি ভীষণ ইম্পর্টেন্ট, ডেমনস্ট্রেশন অ্যান্ড রিডেমনস্ট্রেশন। নেক্সট কোশ্চেন, a seminar is usually option A one way instruction, option B for passive learner, option C interactive discussion on a specific topic, option D only for group work. সেমিনার কি? সেমিনার অ্যাকচুয়ালি এক ধরনের টিচিং মেথড। তো এক্ষেত্রে সেমিনার হচ্ছে এক ধরনের ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন অন আ স্পেসিফিক টপিক। সেমিনার কি হয়, একটা স্পেসিফিক টপিকের ওপরে হয় এবং সেখানে একটা ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন হয়। সেমিনার হচ্ছে কন্ট্রোল টাইপ অফ ডিসকাশন, এখানে এটা হচ্ছে এক ধরনের মেথড অফ টিচিং যেখানে স্টুডেন্ট এবিলিটি টু সলভ প্রবলেম ইন আ ইনক্রিজ বাই ওয়ে অফ রেশনাল থিঙ্কিং অ্যান্ড রিজনিং। এখানে একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। তো সেমিনারের ক্ষেত্রে মেনলি হচ্ছে কি একটা পার্টিকুলার টপিকের ওপরে হবে, সেখানে একটা ইন্টারঅ্যাক্টিভ ডিসকাশন হবে। এখন আপনাদের সঙ্গে ইন্টার্নশিপে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়েই ভিডিও শেয়ার করছি, এছাড়াও বাকি সাবজেক্টগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। এর পাশাপাশি আপনারা চ্যানেলের প্লেলিস্টে গেলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখানে সাবজেক্ট ওয়াইজ কিন্তু অনেক কোশ্চেন অ্যান্সারের ভিডিও রয়েছে, সেগুলো আপনারা দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প হবে। বিভিন্ন যে নার্সিংয়ের সাবজেক্টগুলো রয়েছে সেগুলো থেকে অনেক কিন্তু কোশ্চেন অ্যান্সার শেয়ার করা রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের যে এক্সাম রয়েছে সেটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। যেই পিবিএন এন্ট্রান্স এক্সামের জন্য, এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের জন্য এবং আপনারা যে ডাব্লিউবিএইচআরবি সিবিটি দেবেন সেক্ষেত্রেও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আপনারা প্লেলিস্টে সেই ভিডিওগুলো দেখতে পারেন, আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প করবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।